নমস্কার শ্রোতা বন্ধুরা, ফেরারি মোনা পিওর সোল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আপনাদের শোনাতে চলেছি লেখিকা শর্মিষ্ঠা চ্যাটার্জির কলমে হার হিম করা ভৌতিক গল্প মাঝ রাতের অতিথি। আজকের গল্প পাঠে রয়েছে নীল, অন্যান্য চরিত্রে মৌমিতা, শুভ, বাল্মীকি, খুশি এবং গল্পের সূত্রধার ও বিশেষ চরিত্রে আমি বুবাই। তাহলে আর দেরি না করে শুনতে থাকুন লেখিকা শর্মিষ্ঠা চ্যাটার্জির কলমে হাড় হিম করা ভৌতিক গল্প মাঝ রাতের অতিথি। এই ভাই, তখন থেকে খালি আমার পায়ে সুড়সুড়ি দিচ্ছিস আর আমার চাদরটা টেনে নিচ্ছিস কেন? মা তোকে তো একটা চাদর দিয়েছে, তুই ওটা গায়ে দে না। এই কথা বলে মানালি যেই পাশ ফিরে মাকে জড়িয়ে ধরতে যাবে, মানালির আপনা আপনি চোখটা খুলে যায় এবং সে দেখে তার পাশে তার মা শুয়ে নেই। শুয়ে আছে একটা লোকের মরা পচা গলা একটা কালো শরীর, এবং সেই লোকটা তার নীল জ্বলন্ত দৃষ্টি দিয়ে মানালির দিকে একভাবে চেয়ে আছে। আর লোকটার ঠোঁটের কোণে একটা সাপদের হাসি খেলা করছে। মানালি তার পাশে পচা গলা ওই লোকটার শরীর দেখে ভয়ে চিৎকার করে উঠে বসে। মা, মা ওটা কি আমার পাশে শুয়ে? মানালির চিৎকার শুনে মানালির মা অনুরাধা দেবী সঙ্গে সঙ্গে ধরফর করে উঠে বসেন আর বিছানার পাশে বেড ল্যাম্পটা জ্বালিয়ে মানালিকে জড়িয়ে ধরে জিজ্ঞাসা করেন, মানালি, এই মানালি, কি হয়েছে তোর? এই রাত দুপুরে তুই ঘুমের মধ্যে চিৎকার করে উঠে বসলি কেন? মানালি তখন অনুরাধার বুকের মধ্যে মুখ গুজে ঠক ঠক করে কাঁপতে কাঁপতে বলে, মা, মা, তোমার জায়গায় তোমার জায়গায় একটা লোক শুয়ে আছে। সেই লোকটার সারা শরীরটা কালো হয়ে পচে গলে গেছে, আর লোকটা সারা শরীরের মাংসগুলো মোমের মতো গলে গলে পড়ছিল। লোকটার পচা গলা শরীরটা দেখে মনে হচ্ছিল যেন যেন দীর্ঘদিন ধরে কোনো মানুষের শরীর জলে ডুবে থাকলে শরীরে পচন দেখা যায়, সেই রকমই লোকটার শরীরটা দেখে আমার মনে হলো লোকটার শরীরটা বোধহয় দীর্ঘদিন ধরে জলে ডুবেছিল। মানালির এই কথা শুনে অনুরাধা দেবী মানালির মাথায় হাত বোলাতে বোলাতে হো হো করে হেসে উঠে বলেন, মানালি, তুই ঘুমের মধ্যে স্বপ্ন দেখেছিস হয়তো, বাজে স্বপ্ন। ছাড়, বাদ দে। কাল আবার সকাল সকাল নতুন জায়গায় আমাদের ঘুরতে যাওয়ার কথা আছে। তুই ঘুমো, আমি তোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। এই বলে অনুরাধা দেবী বেড ল্যাম্পের আলোটা নিভিয়ে মানালিকে তার পাশে শুয়ে মাথায় হাত বোলাতে থাকেন। আর এই দিকে মানালি ভাবতে থাকে সে কিছুক্ষণ আগে মায়ের জায়গায় কাকে দেখেছে। ওই জায়গায় কি সত্যি সত্যি মা, না ওই কদাকার দেখতে লোকটা শুয়েছিল? ও মামা, আমার তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেছে। এবার বাবাকে বলো না যে আমাকে আর ভাইকে কোথাও ঘুরতে নিয়ে যেতে। ঘরের মধ্যে একা একা থাকতে আর আমার ভালো লাগছে না। দূর, খুব বোরিং লাগছে। আমার স্কুলের সব বন্ধুরা কি সুন্দর, দেখো ওদের বাবা মা ফ্যামিলির লোকেদের সাথে ঘুরতে যাচ্ছে, কত সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে যাচ্ছে। মানালির কথা শুনে অনুরাধা দেবী মানালির পাতে ভাত দিতে দিতে বলেন, তা তুই কোথায় ঘুরতে যাবি? মনে মনে কিছু ঠিক করেছিস নাকি? হ্যাঁ মা, ঠিক করেছি বলেই তো তোমাকে বলছি। তা কোথায় ঘুরতে যাবি? জায়গাটার নাম বল। ছত্তিশগড়। মা জানো তো, ছত্তিশগড় জায়গাটা না খুব সুন্দর। সেদিন আমি সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম, চারিদিকে সুন্দর বড় বড় পাহাড় আর জঙ্গল। জঙ্গল আর পাহাড়ের আশেপাশে ট্যুরিস্টদের থাকার জন্য খুব সুন্দর সুন্দর বাংলো, রিসর্ট আর লজও আছে। মানালির মুখে ছত্তিশগড় জায়গাটার নাম শুনে অনুরাধা বলে ওঠেন, জানিস মানালি, আমারও ছোটবেলা থেকে ছত্তিশগড় যাওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু পড়াশোনা আর সংসারের নানান চাপের মধ্যে
সেই ইচ্ছে আর কোনোদিনই আমার পূরণ হয়নি। আমিও লোকের মুখে আর ওই তোদের সোশ্যাল মিডিয়াতে দেখেছি ছত্তিশগড় জায়গাটা খুব সুন্দর। তুই যখন ছত্তিশগড়টা ঘোরার কথা তুলেছিস, দেখি তোর বাবাকে বলে বাবা অফিস থেকে ছুটি ম্যানেজ করে যদি আমাদের ঘুরতে নিয়ে যায় ছত্তিশগড়ে। মায়ের এই কথা শুনে মানালি অনুরাধা দেবীর হাত ধরে বলে, মা, তোমাকে রাজি করাতেই হবে বাবাকে। তুমি যদি না পারো তাহলে আমি বাবাকে ঠিক রাজি করাবো আমাদের ঘুরতে নিয়ে যাওয়ার জন্য। দেখ বাবাকে ঘুরতে যাওয়ার জন্য তুই রাজি করাতে পারিস কিনা এবার। আচ্ছা ভাই সাহেব, বলতে পারবেন এই তোরসা লজটা কোন দিকে? পাহাড়ি সরু আঁকা বাঁকা রাস্তার একপাশে গাড়িটা দাঁড় করিয়ে মানালির বাবা মৃন্ময় বাবু গাড়ির জানালা থেকে মুখ বাড়িয়ে রাস্তার পাশে গুমটি চায়ের দোকানের ভিতরে থাকা মধ্যবয়স্ক লোকটাকে এই কথাটা জিজ্ঞাসা করায় মধ্যবয়স্ক লোকটি যেন হকচকিয়ে ওঠেন। মৃন্ময়বাবুর মুখে তোরসা লজের নাম শুনে ওনার চোখ দুটো আপনা থেকেই কপালে উঠে যায় এবং মধ্যবয়স্ক লোকটি হন্তদন্ত হয়ে দোকানের বাইরে বেরিয়ে এসে আমতা আমতা করে জিজ্ঞাসা করেন, বাবু, আপনি লজটার নামটা আর একবার বলুন তো। মধ্যবয়স্ক লোকটার প্রশ্ন শুনে মৃন্ময়বাবু এবার একটু বিরক্তিসূচক মুখে বলে ওঠেন, তোরসা লজটা কোন দিকে বলতে পারবেন কি? মৃন্ময়বাবুর মুখে তোরসা লজের নাম শুনে মধ্যবয়স্ক লোকটা কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, বাবু খবরদার আপনি তোরসা লজে যাবেন না, ওই লজটা ভালো নয়। মধ্যবয়স্ক লোকটার মুখে এই কথা শুনে মানালি, অনুরাধা ও মৃন্ময়বাবু এদের তিনজনের ভুরু কুঁচকে যায় এবং অনুরাধা কৌতূহলীভাবে জিজ্ঞাসা করে ওঠেন এই মধ্যবয়স্ক লোকটাকে, তোরসা লজে যাব না কেন? কি আছে ওই লজটাতে? অনুরাধা দেবীর প্রশ্ন শুনে মধ্যবয়স্ক লোকটা ওদের গাড়ির জানালার দিকে আরও এগিয়ে এসে নিচু গলায় বেশ ভয়ে ভয়ে বলে ওঠেন, ভাবিজি ওই লজটা একদম ভালো নয়। ওই লজে যে যায় 2 রাতের বেশি কেউ টিকতে পারে না। যদিও বা ওই লজে কেউ থেকে যায়, 2 দিন পরে ওই লজের পিছনে একখান কুয়ো আছে, সেই কুয়ো থেকে তার কাঁটা ছেঁড়া মৃতদেহ পাওয়া যায়। ওই লজে ভূত আছে ভাবিজি, ওই লজে ভূত আছে। মধ্যবয়স্ক লোকটার কথা শুনে মৃন্ময়বাবু হো হো করে হেসে উঠে বলেন, ভাই সাহেব, আজকাল দিনে দাঁড়িয়ে তুমি ভূত প্রেত এইসব মানো? হ্যাঁ, তুমি কোন যুগে বাস করো বলো তো? বাবু আপনি যদি আমার কথা বিশ্বাস না করেন, আপনি ওই লজের আশেপাশে যে সব দোকান হোটেলগুলো আছে সেই সব দোকান আর হোটেলের মালিকদের জিজ্ঞাসা করবেন, তারাও আমার মতো একই কথা বলবে, আপনি দেখে নেবেন। মধ্যবয়স্ক লোকটার এইসব কথা শুনে মৃন্ময়বাবু এবার একটু বেশ রেগে গিয়েই বলে ওঠেন, এবার তোমার ওই ভাট বকাটা থামাবে? তোরসা লজটা কোন দিকে সেটা কি বলবে? মৃন্ময়বাবুকে ওইভাবে রেগে যেতে দেখে মধ্যবয়স্ক লোকটা তখন রাস্তার দিকে আঙুল দেখিয়ে বলেন, বাবু আপনি সোজা গাড়ি নিয়ে গেলে একটা মসজিদ দেখতে পাবেন। সেই মসজিদের পাশ থেকে কিছুটা এগিয়ে গেলেই ওই তোরসা লজটা দেখতে পাবেন। অবশ্য লজের গেটের গায়ে এখনও লজের নামের সাইনবোর্ডটা ঝোলে। এরপর মধ্যবয়স্ক লোকটার সঙ্গে মৃন্ময়বাবু বেশি কথা না বাড়িয়ে গাড়ি নিয়ে সরু আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা ধরে নিজেদের গন্তব্যের দিকে এগিয়ে যান এবং মধ্যবয়স্ক লোকটার কথা অনুযায়ী মৃন্ময়বাবু দেখতে পান মসজিদ থেকে বেশ 12 হাত দূরে একটা সাদা 3 তলা বাড়ি তাল গাছের মতো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। অনুরাধা দেবী গাড়ির ভিতর থেকে সাদা 3 তলা বাড়িটা দেখে মৃন্ময়বাবুকে বলেন, ওগো, ওই যে সাদা 3 তলা বাড়িটা দেখা যাচ্ছে না, ওটাই মনে হয় তোরসা লজ। চলো তো গাড়িটা নিয়ে গিয়ে একটু এগিয়ে গিয়ে দেখি। অনুরাধা দেবীর কথা মতো মৃন্ময়বাবু যেই গাড়িটা নিয়ে ওই সাদা 3 তলা বাড়িটার গেটের সামনে যেতে যাবেন, হঠাৎ কোথা থেকে একটা মরা বড় কালো শকুন গাড়ির সামনে এসে পড়তেই ওরা 4 জন কিছুটা হকচকিয়ে ওঠেন। এখানে ওরা 4 জন বললাম কারণ মানালির একটা 8 বছরের ভাই আছে, ওর নাম বান্ডি। গাড়ির সামনে মরা কালো শকুনটাকে পড়তে দেখে
অনুরাধা একটু ভয় পেয়ে কাঁপা কাঁপা গলায় বলে ওঠেন মৃন্ময় বাবুকে, ও গো, লজে ঢোকার আগে আমাদের গাড়ির সামনে এমন একটা মরা কালো শকুন পড়লো। এ যে ভালো লক্ষণ নয় গো, একদম ভালো লক্ষণ নয়। আচ্ছা, এই লজে যদি সত্যি নেগেটিভ এনার্জি কিছু থাকে। অনু, তুমি ওই চায়ের দোকানের লোকটার মতো বাজে অবাস্তব কথা বলতে শুরু করলে? হ্যাঁ শোনো, আমার সঙ্গে ঘুরতে এসে একদম বাজে কথা আর ওই ন্যাকা কান্না একদমই কাঁদবে না, এই যে আমি বলে দিলাম। এরপর মৃন্ময়বাবু গাড়ি থেকে নেমে গাড়ির সামনে থেকে মরা শকুনটা রাস্তার একপাশে ফেলে দিয়ে গাড়ির ভেতরে ফিরে আসেন। তারপর গাড়িটা আবার কিছুটা ড্রাইভ করেই 3 তলা সাদা বাড়িটার গেটের সামনে আসতেই দেখতে পান গেটের গায়ে লাল সাইনবোর্ডের ওপর সাদা কালি দিয়ে লেখা রয়েছে তোষা লজ। লজের নামটা দেখে মৃন্ময়বাবু বলে ওঠেন, এই তোমরা নেমে পড়ো, লজ এসে গেছে। মৃন্ময়বাবুর কথা মতো মানালি ও বান্টি সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে পড়ে ঠিকই, কিন্তু অনুরাধা দেবী গাড়ির ভিতরে বসে লজটা আর লজের চারিদিকে তাকিয়ে দেখতে থাকেন। লজের আশেপাশে অন্য কোনো হোটেল বা দোকান নেই। চারিদিকে বড় বড় পাহাড় আর বেশ কিছুটা জায়গা জুড়ে পাহাড়ি জঙ্গল। লজের চারিদিকটা একদম ফাঁকা, নিঝুম ও নিস্তব্ধ। এছাড়া মাঝে মাঝে টিপটিপ করে বৃষ্টিও পড়ছে। অনুরাধা দেবী লজের দিকে তাকিয়ে মৃন্ময়বাবুর উদ্দেশ্যে বলেন, আচ্ছা, লজটা তো বাইরে থেকে দেখে মনে হচ্ছে না লজের ভিতরে কেউ আছে বলে। আমার তো পুরোটাই ফাঁকা মনে হচ্ছে গো। ওফ অনুরাধা, তুমি গাড়ির ভিতরে বসে আমার মাথাটা না চিবিয়ে গাড়ি থেকে নেমে লজের ভিতরে যাবে কিনা সেটা বলো দেখিনি। মৃন্ময়বাবুর ঝাঁঝালো কথাগুলো শুনে অনুরাধা দেবী গাড়ি থেকে নেমে যেই লজের ভিতরে ঢুকতে যাবেন, ঠিক সেই সময় লজের ভিতর থেকে বছর 50 কি 51 বছরের একজন পাঞ্জাবি মধ্যবয়স্ক লোক হাসি মুখে হাত জড়ো করে বেরিয়ে আসেন এবং মৃন্ময়বাবুর দিকে তাকিয়ে বলেন, বাবুজি, এ লজে বুঝি আপনাদের নামে রুম বুকিং আছে? হ্যাঁ ভাই সাহেব, আমাদের 2টো রুম বুকিং আছে। মৃন্ময়বাবুর কথা শুনে পাঞ্জাবি মধ্যবয়স্ক লোকটা ওনাদের নিয়ে লজের ভেতরে রিসেপশনে যান। তারপর ওনাদের রিসেপশনে বসতে বলে পাঞ্জাবি মধ্যবয়স্ক লোকটি কম্পিউটারের সামনে যান। বেশ কিছুক্ষণ কম্পিউটারটা ঘেটে 2টো চাবি হাতে নিয়ে ওনাদের সামনে এসে মৃন্ময়বাবুর দিকে তাকিয়ে বলেন, বাবুজি, আপনাদের রুম দুটো 2 তলায়। একটা হলো 201 আর একটা হলো 203। ভাই সাহেব, আমাদের রুম দুটো একটা রুমের পর কেন? পাশাপাশি কি রুম দেওয়া যাবে না? মাজি, দুটো পাশাপাশি রুম পাওয়া খুব মুশকিল, কারণ 202 নম্বর রুমটা আপনাদের রুম বুকিং করার আগে থেকেই বুক ছিল। আর এছাড়া অন্য অন্য রুমগুলোতে কোনোটায় লোক আছে, আবার কোনোটায় বুকিং আছে আগে থেকে। পাঞ্জাবি মধ্যবয়স্ক লোকটার এই কথাগুলো শুনে অনুরাধা দেবী আর কিচ্ছু বললেন না। এরপর ওনারা 4 জন লাগেজ নিয়ে পাঞ্জাবি মধ্যবয়স্ক লোকটার পিছন পিছন 1 তলার সিঁড়ি ধরে 2 তলায় উঠতে লাগলেন। লজের রিসেপশন থেকে বেরিয়ে 1 তলার সরু করিডোর ধরে অনুরাধা দেবী যখন 2 তলার সিঁড়ির দিকে যাচ্ছিলেন, তিনি লক্ষ্য করলেন ঠিক সেই সময় যে লজের ভিতর চারিদিকে সমস্ত রুমগুলি বন্ধ আর কেমন নিস্তব্ধ, নিঝুম। লজের ভিতর এই রকম নিঝুম, নিস্তব্ধ, ফাঁকা পরিবেশ দেখে অনুরাধা দেবীর গাটা বেশ ভয়ে ছমছম করে ওঠে। এরপর ওনারা 4 জন 2 তলাতে উঠতেই 2 তলার বাঁ দিকে 2টো ঘর খুলে দিয়ে পাঞ্জাবি লোকটি বলেন, মাজি, বাবুজি, আপনারা রুমে গিয়ে একটু বিশ্রাম করেন। আমি রানীকে দিয়ে আপনাদের জন্য সন্ধেবেলার জল খাবারটা পাঠিয়ে দিচ্ছি। এই বলে পাঞ্জাবি লোকটি যেই নিচে নামতে যাবেন, মৃন্ময়বাবু বলে ওঠেন, ভাই সাহেব, আপনার নাম কি? বাবুজি, আমার নাম রামজি সিং। এরপর রামজি নিজের নামটি বলে নিচে চলে যেতেই ওনারা 4 জন যে যার ঘরে ঢোকেন। এবার আসি গল্পে। মৃন্ময়বাবু, অনুরাধা, মানালি ও বান্টির এদের 4 জনের কথায়।
মানালির উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর মানালি তার বাবা মৃন্ময় বাবুর কাছে ছত্তিশগড় ঘুরতে যাওয়ার জন্য অনেক বায়না করে। মানালির অনেক বায়না করার পর মৃন্ময়বাবু বেশ খানিকটা বাধ্য হয়েই বলা চলে অফিস থেকে 15 দিনের ছুটি ম্যানেজ করে তার স্ত্রী অনুরাধা দেবী আর তার 2 ছেলে মেয়ে মানালি ও বান্টিকে নিয়ে 15 দিনের জন্য ছত্তিশগড় ঘুরতে আসেন এবং মৃন্ময়বাবুর অফিসের এক কলিগের বদান্যতায় তারা 15 দিন থাকার জন্য এই তোর্ষা লজটি পায়। মানালি অনুরাধা দেবীর সঙ্গে ঘরে প্রবেশ করে, তারপর নিজের লাগেজ আর ব্যাগ থেকে রাতের পোশাক বের করে ফ্রেশ হওয়ার জন্যে ঘরের লাগোয়া অ্যাটাচ বাথরুমে যায়। আর অন্যদিকে অনুরাধা দেবী গাড়ি করে এতটা পথ আসার জন্যে বেশ ক্লান্ত হয়ে পড়েন, তাই বিছানায় নিজের শরীরটা এলিয়ে দিয়ে চোখটা যেই বন্ধ করতে যাবেন হঠাৎই বাথরুমের ভিতর থেকে মানালি মা মা করে চিৎকার করতে করতে বাইরে বেরিয়ে আসে। অনুরাধা দেবী সেই চিৎকারে রীতিমতো ধরফর করে উঠে বসেন এবং জিজ্ঞাসা করেন, মানালি, কি হলো? তুই এইভাবে চিৎকার করতে করতে বাথরুম থেকে বেরিয়ে এলি যে? বাথরুমের ভেতর কিছু দেখে ভয় পেয়েছিস নাকি? হ্যাঁ মা। তা তুই বাথরুমে এমন কি দেখেছিস যে তুই ভয় পেয়ে গেছিস? অনুরাধা দেবীর প্রশ্ন শুনে মানালি ধীরে ধীরে বলতে শুরু করলো, মা মা আমি আমি বাথরুমে গিয়ে রাস্তার পোশাকগুলো ছেড়ে যখন রাতে শোয়ার জন্য পোশাকটা পরছি, হঠাৎ আমার মাথায় না কি একটা জলের মতো ফোঁটা ওপর থেকে পড়ে। জলের মতো ফোঁটা আমার মাথায় পড়তেই আমি সঙ্গে সঙ্গে মাথায় হাত দিতেই দেখি আমার মাথার ওপর জলের মতো যে জিনিসটা পড়েছিল সেটা কেমন চ্যাটচ্যাট করছে এবং আমি হাতটা আমার চোখের সামনে আনতেই দেখি আমার হাতে যে চ্যাটচ্যাটের জিনিসটা লেগেছে ওটা আর কিছু নয়, লাল কালচে রক্ত। আমি হাতের মধ্যে রক্ত দেখে সঙ্গে সঙ্গে ওপরের দিকে তাকাই আর তাকিয়ে দেখি বাথরুমের সিলিং থেকে একটা লোক উল্টো অবস্থায় ঝুলছে। লোকটার জিভটা মুখ গহ্বর থেকে বেরিয়ে আসার জন্য আর জিভটা কেটে নেওয়ার জন্য ওখান থেকে টপ টপ করে লাল রক্ত গড়িয়ে পড়ছে। এছাড়া লোকটা সারা দেহ আগুনে পুড়ে গেছে, সারা শরীরটা পচে গলে গেছে। লোকটার শরীর থেকে মাংসগুলো মোমের মতো গলে গলে পড়ছে আর সারা বাথরুমের ভিতরটা একটা মরা পচা দুর্গন্ধ ছড়িয়ে গেছে। সেই মরা পচা দুর্গন্ধ আমার নাকে আসতেই আমি বেসিনে গিয়ে হুড় করে বমি করে ফেলি আর ওই ভয়ঙ্কর দৃশ্য সহ্য করতে না পেরে আমি বাথরুম থেকে চিৎকার করতে করতে বেরিয়ে আসি। চল তো বাথরুমে গিয়ে দেখি তুই সত্যি কথা বলছিস না মিথ্যে কথা বলছিস। এই বলে অনুরাধা দেবী মানালিকে নিয়ে ঘরের ভেতর অ্যাটাচ বাথরুমটায় যায় ঠিকই, কিন্তু বাথরুমের ভেতর গিয়ে অস্বাভাবিক কিছু এবং মানালির মুখের বর্ণনা অনুযায়ী ওই লোকটাকে বাথরুমের কোথাও দেখতে না পেয়ে অনুরাধা দেবী তখনই রেগে গিয়ে বলে ওঠেন, কোথায় মরা পচা লোক? বাথরুমে তো কেউই নেই। তুই ভুল দেখেছিস চোখে, হয়তো ভুল দেখেছিস, আর না হয় এই লজটা তোর পছন্দ হয়নি বলে তুই আমাকে বানিয়ে মিথ্যে কথা বলেছিস। মা আমি সত্যি সত্যি বাথরুমের সিলিং থেকে একটা মরা পচা লোককে ঝুলতে দেখেছি। তুমি বিশ্বাস করো, তুমি আমার কথা বিশ্বাস করো। আর জানো তোমার, লোকটা না ঝুলন্ত অবস্থায় আমার দিকে কেমনভাবে একটা তাকিয়েছিল। হ্যাঁ মা, কেমনভাবে একটা তাকিয়েছিল। আর ওই মরা লোকটার চোখের চাউনি দেখে আমার গাটা ভয় কাটা দিয়ে উঠেছিল। মানালি যখন অনুরাধা দেবীকে এই কথাগুলো বলছিল ঠিক সেই সময় দরজায় খুটখুট আওয়াজ হতেই অনুরাধা দেবী দরজার কাছে এগিয়ে গিয়ে দরজাটা খুলে দেখে বছর 20 কি 21-এর মানালির থেকে একটু বড় একটা কম বয়সী ফর্সা মতো মেয়ে হাতে বড় একটা ট্রে নিয়ে দাঁড়িয়ে আছে। তুমি কে আর তোমার হাতে ওটা কি? আমার নাম রানী। বাবুজি আপনাদের জন্য সন্ধেবেলার জলখাবার পাঠিয়েছে আমারই হাত দিয়ে। এসো ঘরের ভেতরে এসো।
এরপর রানী অনুরাধা দেবীর ঘরে ঢুকে টেবিলের ওপর খাবারের ট্রেটা রেখে ঘর থেকে বেরোনোর সময় অনুরাধা দেবীর দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, মাজি, আপনারা কি রাতে বাইরে খেতে যাবেন নাকি আপনাদের আমি ঘরে খাবার দিয়ে যাব? ইতিমধ্যেই মৃন্ময়বাবু ঘরে ঢুকতে ঢুকতে রানীর এই কথা শুনে বলে, না, আজ আর বাইরে খেতে যাব না, তুমি বরং রাতের খাবারটা আমাদের ঘরেই দিয়ে যাও, কেমন? আচ্ছা স্যারজি। এরপর রানী ঘর থেকে বেরোতেই যাচ্ছিল। রানী হঠাৎ মানালির হাতের দিকে তাকায় আর বলে, बहन, তোমার हाथ का जो मेहंदी है ना वो তুলে ফেলো। মেহেন্দির গন্ধ উনি একদম সহ্য করতে পারেন না, তুলে ফেলো। আর পারলে তুমি একটু সাবধানে থেকো, রাতের দিকে ঘর থেকে একা একা কোথাও বেরিও না। রানীর এই অদ্ভুত ধরনের কথা শুনে মানালি জিজ্ঞাসা করে, মেহেন্দি তুলে ফেলবো কেন? আর রাতে সাবধানে থাকবো কেন? কি হয়েছে এই লজে? এই লজে কি কিছু আছে? মানালির প্রশ্ন শুনে রানী মানালির দিকে অদ্ভুত একটা দৃষ্টি দিয়ে তাকিয়ে ঘর থেকে বেরিয়ে যায়, কিচ্ছু বলে না। রানী ঘর থেকে বেরিয়ে যেতে মানালির ভাই বান্টি মৃন্ময়বাবু আর অনুরাধা দেবীর দিকে তাকিয়ে বলে, মা, বাবা, আমার এই ঘরের মধ্যে থাকতে ভালো লাগছে না, একটু লজের চারিদিকটা ঘুরে ঘুরে দেখবো দিদির সঙ্গে। ঠিক আছে, যাও, কিন্তু বেশিক্ষণ নয়, আধ ঘন্টা পর কিন্তু ঘরে চলে আসবে, কারণ কাল আমাদের ঘুরতে বেরোনো রয়েছে, তাই তাড়াতাড়ি রাতে খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়তে হবে, এই বলে দিলাম। এরপর বান্টির বায়না মতো মানালি বান্টিকে নিয়ে ঘর থেকে বাইরে বেরোয় লজটা কেমন তা দেখার জন্যে। এরপর মানালি বান্টির সঙ্গে গল্প করতে করতে দোতলার করিডোর ধরে হেঁটেই যাচ্ছিল। হঠাৎ দোতলার একটা ঘর থেকে সেতারের সুন্দর মিষ্টি আওয়াজ মানালির কানে ভেসে আসতেই মানালি থমকে দাঁড়িয়ে পড়ে এবং বান্টিকে জিজ্ঞাসা করে, ভাই, সেতারের আওয়াজটা কোন ঘর থেকে আসছে রে? সেতারের আওয়াজ? তুই কি বলছিস দিদি? আমি তো কোনো সেতারের আওয়াজ পাচ্ছি না। তুই ভুল শুনেছিস, চল ওইদিকে চল, দেখ করিডোরের শেষ মাথায় কি সুন্দর একটা ফুলের বাগান আছে, চল চল দেখবি, চল। না না ভাই, আমি ভুল শুনছি না, সত্যি সত্যি দুতলার কোনো একটা ঘর থেকে সেতারের আওয়াজ আসছে, তুই ভালো করে শোন। এই কথা বলতে বলতে মানালি সারা দোতলা জুড়ে পাগলের মতো খুঁজতে থাকে সেই সেতারের আওয়াজটা দোতলার ঠিক কোন ঘর থেকে আসছে। এবং খুঁজতে খুঁজতে দোতলার ডান দিকের শেষ প্রান্তে একটা ঘরের সামনে থমকে দাঁড়িয়ে পড়ে মানালি। তারপর কান পেতে শুনতে থাকে যে ওই ঘরের ভেতর থেকেই যেন সেতারের আওয়াজটা ভেসে আসছে। মানালি ওই বন্ধ ঘরের দরজার সামনের দিকে তাকিয়ে বলে ওঠে, এত সুন্দর সেতার কি বাজাচ্ছে, দেখতে হচ্ছে তো। এই বলে মানালি ওই ঘরের বন্ধ দরজার কি হলে চোখ রাখতেই দেখতে পায় ওই ঘরের বিছানার উপর কে একজন বসে সেতার বাজাচ্ছে, কিন্তু সে পুরুষ না মহিলা তা বোঝা যাচ্ছে না। মানালি যখন বন্ধ দরজার কি হোল থেকে ঘরের ভেতরটা দেখছিল, হঠাৎ করে আপনা থেকেই ওই ঘরের দরজাটা কেমন করে যেন খুলে যায় এবং দরজা খুলে যেতেই মানালি মন্ত্রমুগ্ধের মতো সেই ঘরে প্রবেশ করে এবং দেখে ঘরে জ্বলা হালকা সবুজ আলোয় সাদা পাঞ্জাবি পায়জামা পরা একটি লোক পিছন ফিরে সেতার বাজাচ্ছে। মানালি তখনও মন্ত্রমুগ্ধের মতো লোকটার সেতার বাজানো দেখছিল এবং সে তখন খেয়ালই করল না যে দরজাটা আপনা থেকে যেমন খুলে গিয়েছিল সেই রকম আপনা থেকেই বন্ধ হয়ে গেল। এরপর মানালি লোকটার দিকে এক পা করে এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করে, আপনার নাম কি? আপনি কি সুন্দর সেতার বাজান, এত সুন্দর সেতার বাজানো আপনি কোথা থেকে শিখলেন? মানালির প্রশ্ন শুনে লোকটা সেতার বাজানো থামিয়ে ধীরে ধীরে বিছানা থেকে উঠে দাঁড়ায়। তারপর ধীর পায়ে মানালির দিকে এগিয়ে আসে। ঘরটা এতটাই অন্ধকার ছিল যে লোকটি যে মানালির দিকে এগিয়ে আসছে মানালি তবুও লোকটার মুখটা ভালো করে দেখতেই পাচ্ছিল না। এরপর লোকটি ধীরে ধীরে ঘরের আধো অন্ধকার ভেদ করে যখন মানালির সামনে এসে দাঁড়ায়, মানালি তখন ঘরে জ্বলা হালকা সবুজ আলোতে লোকটার মুখটা দেখে সঙ্গে সঙ্গে চমকে ওঠে।
কারণ কিছুক্ষণ আগে বাথরুমের সিলিং থেকে ঝুলতে থাকা সেই মরা পচা লোকটি মানালির সামনে দাঁড়িয়ে আছে আর মানালির দিকে তাকিয়ে হা হা করে হাসছে আর বলছে, আমি আমার সঙ্গে তোকে ঠিক নিয়ে যাবো, দেখিস। আমার তোকে খুব পছন্দ হয়েছে চুরি। এই বলে লোকটা হাসতে হাসতে যখন মানালির দিকে হাত বাড়িয়ে এগিয়ে আসতে যাবে, মানালি তখনই এক দৌড়ে বেরোতে গেল ঘর থেকে, কিন্তু বন্ধ দরজায় ধাক্কা খেয়ে মেঝেতে ছিটকে পড়ে মানালি জ্ঞান হারায়। আধ ঘন্টা পেরিয়ে গেল, এখনো ছেলে মেয়ে দুটো ফিরছে না কেন বলো তো ঘরে? রাতের যে খাবারের সময়ও হয়ে গেল। ছেলে মেয়ে দুটো অনেকদিন পরে নতুন জায়গায় এসেছে, ওদেরকে একটু ঘুরতে দাও, ভালো করে একটু ঘুরতে ফিরতে দাও, দেখবে কিছুক্ষণ বাদেই ঘরে ফিরে চলে আসবে। এই নিয়ে তুমি আর অযথা চিন্তা করো না। মৃন্ময়বাবুর এই কথা শেষ হতেই বান্টি দৌড়তে দৌড়তে ঘরে ঢোকে আর বলে, মা, বাবা, দিদি ঘরে এসেছে গো। বান্টির এই কথা শুনে অনুরাধা দেবী বিছানা থেকে ধরফর করে উঠে বান্টির কাছে গিয়ে ওর কাঁধ ঝাঁকিয়ে জিজ্ঞাসা করেন, না, দিদি তো ঘরে আসেনি, দিদি তো তোর সাথেই গেল। কোথাও কোথাও খুঁজে দেখেছিস? হ্যাঁ মা, আমি দিদিকে খুঁজে দেখেছি, কিন্তু দিদি কোথাও নেই দুতলায়। ওগো ওগো, তুমি শুনছো? মানালিকে কোথাও পাওয়া যাচ্ছে না। ও গেল কোথায় বলো তো? এই নতুন একটা জায়গায় এসে কোথায় যাবে মেয়েটা? অনু, তুমি একদমই চিন্তা করো না, মানালি হয়তো লজের কোথাওই আছে। দাঁড়াও, আমি গিয়ে দেখছি। এই বলে মৃন্ময়বাবু সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে যান মানালিকে খুঁজতে। সঙ্গে অনুরাধার বান্টিও যায়। এরপর মৃন্ময়বাবু ও অনুরাধারা লজের 1 তলা থেকে শুরু করে 3 তলা পর্যন্ত তন্ন তন্ন করে মানালিকে খোঁজে ঠিকই, কিন্তু লজের কোথাও মানালিকে দেখতে পান না। মৃন্ময়বাবু সব শেষে লজের ম্যানেজার রামজি সিংকে সব কথা জানায় এবং মৃন্ময়বাবুর মুখ থেকে মানালির নিখোঁজ হওয়ার কথা শুনে রামজি সিং মনে মনে বলেন, মানালি বেটি দোতলার ওই ঘরটায় যায়নি তো? এই বলে রামজি সিং ওদেরকে নিয়ে দোতলার করিডরের শেষ প্রান্তের ডান দিকের শেষ ঘরটায় যান এবং ওই ঘরে দরজা খুলতেই রামজি যা আন্দাজ করেছিল তাই ঠিক হয়। মানালি ওই ঘরে দরজার দোরগোড়ায় অজ্ঞান হয়ে পড়ে আছে। মানালিকে ওই ফাঁকা ঘরের মধ্যে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে অনুরাধা দেবী সঙ্গে সঙ্গে ছুটে মানালির কাছে যায় আর কাঁদতে কাঁদতে মানালির গায়ে হাত দিয়ে বলে, মানালি, এই মানালি, তুই ফাঁকা ঘরে কি করতে ঢুকেছিলিস? আর আর তুই অজ্ঞান হয়ে গেলি কি করে? অনুরাধার এই প্রশ্নে মানালি কোনো রকম জবাব দেয় না। এরপর মৃন্ময়বাবু মানালিকে কোল পাঁজা করে তুলে নিজেদের ঘরে নিয়ে যান এবং মানালির চোখে মুখে জলের ছেটা দিতেই মানালির জ্ঞান ফেরে ঠিকই, কিন্তু বেশ কিছুক্ষণ ধরে মানালি ফ্যাল ফ্যাল করে মা ও বাবার দিকে তাকিয়ে থাকে, মুখে কিছু বলতে পারে না। এর বেশ কিছুক্ষণ পর মানালি সুস্থ হতেই অনুরাধা তাকে জিজ্ঞাসা করেন, আচ্ছা মানালি, তুই ওই ঘরে কি করতে গিয়েছিলিস? আর তুই তুই অজ্ঞান হয়ে গেলি কি করে? অনুরাধার এই প্রশ্ন শুনে মানালি তখন কিছুক্ষণ আগে তার সঙ্গে ওই ঘরে কি কি ঘটনা ঘটেছে সব পুঙ্খানুপুঙ্খভাবে বলে ঠিকই, কিন্তু অনুরাধা ও মৃন্ময়বাবু কেউই মানালির কোনো কথা বিশ্বাস করেন না। উল্টে ওই ঘরে যাওয়ার জন্য ওকেই বকাবকি করতে থাকেন খুব করে। কিন্তু ওই দিকে মানালির মুখে এই সব ঘটনার কথা শুনে রামজি মানালির দিকে তাকিয়ে মনে মনে বলতে থাকেন, বেটি রে, তোর উপর তার যে নজর পড়েছে, সে যে তোকে কিছুতেই আর ছাড়বে না। তোকে যে তার খুব পছন্দ হয়ে গেছে। এরপর রাত 9টা বাজছে দেখে রামজি মৃন্ময়বাবুর দিকে তাকিয়ে বলেন, স্যারজি, রাত 9টা বাজে। রাতের খানাটা আপনাদের ঘরে দিয়ে দিই। হ্যাঁ, দিয়ে যান রামজিবাবু, ঘরেই দিয়ে যান। এরপর রামজি ঘর থেকে বেরোনোর সময় অনুরাধা দেবীর দিকে তাকিয়ে বলেন, ভাবিজি,
মানালি বেটিয়াকে রাতের দিকে একটু সাবধানে রাখবেন। রাতে ওকে বাইরে একা কোথাও বেরোতে দেবেন না, কেমন? এই বলে রামজি ওদের জন্য নিচে খাবার আনতে চলে যান এবং কিছুক্ষণ পর ওদের জন্য বড় ট্রে করে রাতের খাবার নিয়ে আসে এবং রামজি ঘরের টেবিলের উপর খাবারের ট্রে রেখে চলে গেলে অনুরাধা খাবারের ট্রের ওপর থেকে ঢাকনা সরাতেই দেখতে পান রামজি রাতে তাদের জন্য গরম গরম লাচ্ছা পরোটা আর চিকেন কষা পাঠিয়েছেন। এরপর রাতে খাবার সময় মানালি আর এক কাণ্ড করে বসে। ট্রের ওপর খাবারের প্লেটগুলো সাজানোই ছিল। অনুরাধা ট্রে থেকে খাবারের একটা প্লেট তুলে নিয়ে একে একে বান্টি মৃন্ময় বাবুকে দেওয়ার পর যেই মানালির হাতে খাবারের প্লেটটা দিতে যাবে তখনই মানালি খাবারের প্লেটটার দিকে তাকিয়ে চিৎকার করে বলে ওঠে, মা মা তুমি আমাকে কি খেতে দিচ্ছ? খাবারের প্লেটটা আগে সরাও, সরাও বলছি, সরাও আমার সামনে থেকে, আমি খাবো না, আমি এসব খাবো না। কেন, কি হয়েছে নাকি? তুই কি খাবি না? মা মা তুমি খাবারের প্লেটের দিকে তাকিয়ে দেখো, দেখো দেখো ওখানে ওই কিছুক্ষণ আগে বাথরুমে আর ওই ঘরে দেখা কালো পচা গলা লোকটার মুন্ডু আমার খাবারের প্লেটের ওপর রাখা। লোকটা আমার দিকে তাকিয়ে কেমন ভাবে হাসছে দেখো। প্লেটের ওপর কোথায় পচা গলা মানুষের মাথা? ধুর, তুই ভালো করে তাকিয়ে দেখ, এটা তো তোর প্রিয় খাবার, লাচ্চা পরোটা চিকেন কষা। না মা না, তুমি ভালো করে দেখো, তুমি প্লেটের দিকে তাকাও, দেখো ওখানে কোনো খাবার নেই, কোনো খাবার নেই। ওই লোকটার কাটা মাথা পেটের ওপর রাখা আছে আর লোকটা আমার দিকে তাকিয়ে হাসছে, দেখো দেখো, তুমি দেখতে পাচ্ছ না? এই বলে মানালি অনুরাধার হাত থেকে খাবারের প্লেটটা নিয়ে সঙ্গে সঙ্গে ছুঁড়ে ঘরের কোণে ফেলে দিয়েই বিছানায় গিয়ে চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ে ভয়ে ঠক ঠক করে কাঁপতে থাকে। মানালির এই অবস্থা দেখে অনুরাধা কাঁদো কাঁদো গলায় মৃন্ময় বাবুর দিকে তাকিয়ে বলেন, ওগো ওগো, এখানে ঘুরতে এসে মেয়েটার কি হলো বলো তো? ও এইরকম অদ্ভুত ধরনের আচরণ কেন করছে গো? তোমার মেয়ে এরকম অদ্ভুত আচরণ কেন করছে সেটা আমি কি করে জানবো বলো তো? এরপর অনেক রাত হয়ে আসছে দেখে আর শরীরটা খুব ক্লান্ত ও বিধ্বস্ত লাগায় অনুরাধারা বেশি দেরি না করে তাড়াতাড়ি ডিনার সেরে মানালির পাশে গিয়ে শুয়ে পড়েন। হঠাৎ মাঝরাতে একটা চাপা অস্বস্তিতে মানালির ঘুমটা ভেঙে যায় এবং তার শুধু মনে হতে থাকে তার গায়ের চাদরটা কে যেন বারবার টেনে সরিয়ে দিচ্ছে এবং সেই সঙ্গে তার মাথায় কে যেন হাতও বুলিয়ে দিচ্ছে। দুই রকম মনে হতেই মানালি উঠে যেই বিছানার পাশে ল্যাম্পটা জ্বালাতে যাবে হঠাৎ তার আপনা থেকেই চোখ যায় ঘরের কোনায় আলমারির দিকে মানালির চোখ যেতেই রাস্তার স্ট্রিট লাইটের কিছুটা আলো আলমারির গায়ে পড়ছিল। সেই স্ট্রিট লাইটের হালকা আলোতে মানালি দেখে আলমারির মাথায় ওই পচা গলা লোকটি বসে আছে পা ঝুলিয়ে আর সাদা দাঁতগুলো বার করে মানালির দিকে হলুদ দুটো জ্বলন্ত দৃষ্টি দিয়ে তাকিয়ে হাসছে আর হিসে হিসে গলায় বলছে, আমার কাছে আয়, আমি তোকে একটু দেখি আর একটু আদর করি, আয় আমার কাছে আয়। তাড়াতাড়ি ওঠো, তাড়াতাড়ি ওঠো। মানালির চিৎকার শুনে অনুরাধা দেবী ধড়ফড় করে উঠে বসে বিছানায়। পাশে ল্যাম্পের আলোটা জ্বালাতেই দেখে মানালি আলমারির দিকে তাকিয়ে ভয়ে কাঁপছে। মানালিকে ওইভাবে ভয়ে কাঁপতে দেখে অনুরাধা দেবী সঙ্গে সঙ্গে মানালিকে জড়িয়ে ধরে জিজ্ঞাসা করে, কি হয়েছে মা? তুই আলমারির দিকে তাকিয়ে ওইভাবে কাঁপছিস কেন? মানালি তখন আলমারির দিকে আঙুল দেখিয়ে কাঁপা কাঁপা গলায় ভয়ে ভয়ে বলে ওঠে, মা আলমারির মাথার ওপর ওই লোকটা বসে আছে, দেখো মা, দেখো আমার দিকে তাকিয়ে কেমন ভাবে সমানে আসছে আর বলছে আমার কাছে আয়, আমার কাছে আয়। মারে মা, তুই আলমারির ওপর তাকিয়ে দেখ, ওখানে কিচ্ছু নেই, তুই ভালো করে দেখ, ওখানে কোনো পচা গলা লোক বসে নেই, পুরো ফাঁকা। অনুরাধার কথা শুনে মানালি ভয়ে ভয়ে আলমারির মাথার দিকে তাকায় ঠিকই, কিন্তু আর ওই লোকটাকে দেখতে পায় না। আলমারির মাথায় লোকটাকে দেখতে না পেয়ে মানালি অবাক হয়ে যায় এবং বলে ওঠে,
একটু আগেই আলমারির মাথায় বসেছিল। কোথায় গেল? হ্যাঁ, কোথায় গেল এর মধ্যে? মা রে, তুই অন্ধকারের মধ্যে ভুল দেখেছিস। আলমারির মাথায় কোনো লোক বসেছিল না, ফাঁকাই ছিল। আমি এসে থেকেই দেখছি। ওটা তো চোখের ভ্রম মা। নে, শুয়ে পড়, ভোর হতে আর বেশি দেরি নেই। এই কথা বলে অনুরাধা মানালিকে পাশে শুইয়ে দিয়ে মানালির মাথায় হাত বুলিয়ে মানালিকে ঘুম পাড়ানোর চেষ্টা করে। কিন্তু মানালি যেন কিছুতেই ঘুমোতে পারে না। তার শুধু মনে হতে থাকে তার কানের সামনে কে যেন সেতার বাজাচ্ছে। এরপর সকাল হতেই ওরা চারজন তাড়াতাড়ি স্নান সেরে ব্রেকফাস্ট করে তৈরি হয়ে যেই লজ থেকে বেরোতে যাবে ঘুরতে যাওয়ার জন্য, ঠিক সেই সময় অনুরাধার সঙ্গে অদ্ভুত একটা ছোট ঘটনা ঘটে। অনুরাধা নিজেদের ঘরে তালা দিয়ে লজের দোতলা সিঁড়ি থেকে যেই একতলায় নামতে যাবে, হঠাৎ অনুরাধার আপনা থেকেই চোখ যায় লজের করিডোরের দিকে। এবং চোখ যেতেই অনুরাধার মনে হলো দোতলার ডান দিকের কোনো একটা ঘরে একটা লম্বা মতো কালো অবয়ব যেন বাঁ দিকের কোনো একটা ঘরে ঢুকে গেল। আর বেশ তাড়াতাড়ি ঢুকলো সে, কিন্তু কে ঢুকে গেল তা ঠিক বোঝা যায় না। অনুরাধার এই রকম মনে হতেই সে সঙ্গে সঙ্গে ভয়ে নিচে নেমে যায় এবং গাড়িতে উঠে ঘুরতে চলে যায়। এরপর সারা দিন ভালো করে ঘুরে ফিরে এসে সন্ধে নাগাদ ওরা চারজন লজে ফেরে এবং লজের নিচের রুমে ঢোকার সময় মানালির সঙ্গে একটা ঘটনা ঘটে। অনুরাধা ও বান্টি এরা দুজনে সিঁড়ি দিয়ে একসঙ্গে উঠছিল আর মানালি ওদের পিছন পিছন। মানালি একতলা সিঁড়ি দিয়ে উঠে যেই দোতলার সিঁড়ি দিয়ে উঠতে যাবে, দেখতে পায় সিঁড়িতে জ্বলা হলুদ আলোয় দোতলার সিঁড়ির ল্যান্ডিংয়ের কোণায় ওই পচা গলা কালো মতো লোকটা দাঁড়িয়ে আছে আর ওর দিকে গোল গোল চোখ করে হলুদ জ্বলন্ত দৃষ্টি দিয়ে তাকিয়ে বিশ্রীভাবে হাসছে আর হাত নেড়ে ফিস ফিস করে বলছে মানালির দিকে তাকিয়ে, এই মেয়ে, আয় 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 আমার কাছে আয়, তোকে একটু ভালো করে দেখি। দোতলার সিঁড়ির ল্যান্ডিংয়ে ওই লোকটাকে দেখে মানালি আবারও ভয়ে চিৎকার করে ওঠে। দোতলা সিঁড়ির ল্যান্ডিং এ ওই লোকটা আবার দাঁড়িয়ে আছে। দেখো, ওই দেখো দেখো, তুমি দেখতে পাচ্ছ না? আমার দিকে তাকিয়ে হাসছে আর বলছে আমার কাছে আয়। মানালির চিৎকার শুনে অনুরাধা থমকে দাঁড়িয়ে পড়ে সঙ্গে সঙ্গে। তারপর মানালির দিকে তাকাতেই দেখে মানালি ভয়ে ঠক ঠক করে কাঁপছে সিঁড়িতে দাঁড়িয়ে, আর দোতলার সিঁড়ির ল্যান্ডিংয়ের একদম কোণার দিকে তাকিয়ে আছে গোল গোল চোখ করে। মানালিকে সিঁড়িতে দাঁড়িয়ে ওইভাবে কাঁপতে দেখে অনুরাধার সঙ্গে সঙ্গে মানালির কাছে ছুটে গিয়ে ওকে জড়িয়ে ধরতেই মানালি সঙ্গে সঙ্গে জ্ঞান হারায় অনুরাধার কোলেই। রাত তখন কটা হবে তার ঠিক নেই। হঠাৎ মাঝরাতের দিকে একটা মিষ্টি সুরেলা আওয়াজে মানালির ঘুমটা ভেঙে যায় এবং মানালির ঘুমটা ভেঙে যেতেই সে বিছানায় উঠে বসে শুনতে পায় কালকের সন্ধেবেলায় শোনা সেই সেতারের আওয়াজটা লজের কোনো একটা দিক থেকে যেন আসছে। মাঝরাতে সেতারের আওয়াজটা শুনে মানালি বিছানা ছেড়ে ঘরের বন্ধ দরজার কাছে যায়। তারপর ঘরের দরজাটা খুলে মন্ত্রমুগ্ধের মতো ঘর থেকে বেরিয়ে সেতারের আওয়াজটা লজের কোন দিক থেকে আসছে তা খুঁজতে যায়। এইদিকে যে মানালি অনুরাধার পাশ থেকে উঠে ঘর থেকে বেরিয়ে গিয়েছে একা একা এত রাতে, তা অনুরাধার একদমই হুঁশ নেই, কারণ সে তো তখন গভীর ঘুমে আচ্ছন্ন। এরপর মানালি ঘর থেকে বেরিয়ে দোতলার সিঁড়ি দিয়ে ওঠে তিনতলায়। তিনতলায় আসতেই সেতারের আওয়াজটা আরো তীব্রভাবে তার কানে ভেসে আসতে লাগে এবং সেতারের আওয়াজটা ছাদ থেকে ভেসে আসছে শুনে মানালি মন্ত্রমুগ্ধের মতো তিনতলা সিঁড়ি বেয়ে ছাদের দিকে উঠতে শুরু করে। অনু, এই অনু, তাড়াতাড়ি ওঠো। আর মানালি কোথায়? মৃন্ময়বাবুর ডাকে অনুরাধা ধরফর করে উঠে বসে। তারপর চোখ কচলাতে কচলাতে ঘুম জড়ানো গলায় হাই তুলতে তুলতে বলে ওঠেন,
কি হয়েছে? এত রাতে আমাদের ঘরে এসে আমাকে ডাকছো কেন? এই অনু, অনু, মানালি কোথায়? ও তো আমার পাশে শুয়ে ঘুমোচ্ছে, দেখো না। অনু, তুমি ভালো করে তাকিয়ে দেখো, মানালি তোমার পাশে শুয়ে নেই। ও এত রাতে কোথায় গেল ঘর ছেড়ে? মৃন্ময়বাবুর এই কথা শুনে অনুরাধা সঙ্গে সঙ্গে বিছানার দিকে তাকায় আর দেখতে পায় মানালি তার পাশে শুয়ে নেই। মানালিকে দেখতে না পেয়ে অনুরাধা এবার বেশ উত্তেজিতভাবে বলে ওঠেন, ও তো আমার পাশেই শুয়েছিল, কোথায় গেল? বাথরুমে যায়নি তো? না, ও বাথরুমেও যায়নি, আমি এক্ষুনি দেখেই আসছি। ও ঘর ছেড়ে এত রাত্রে কোথায় গেল? আমি জানি না গো, মেয়েটা কখন ঘর থেকে বেরিয়ে গেছে আমি জানি না, আমি তো অঘরে ঘুমোচ্ছিলাম। অনুরাধার এই কথা শুনে মৃন্ময়বাবু মানালিকে ডাকতে ডাকতে ঘর থেকে বেরিয়ে যান এবং তার সঙ্গে অনুরাধাও। মৃন্ময়বাবু দোতলার সিঁড়ি থেকে একতলায় যখন মানালি মানালি ডাকতে ডাকতে নামছিলেন, ইতিমধ্যে মৃন্ময়বাবুর গলার আওয়াজ শুনে লজের ম্যানেজার রামজিৎ সিং একতলার নিচের ঘর থেকে বেরিয়ে আসেন এবং জিজ্ঞাসা করেন মৃন্ময়বাবু ও অনুরাধার উদ্দেশ্যে। স্যারজি, ভাবিজি, কি হয়েছে? আপনারা এত রাতে চিৎকার চেঁচামেচি করছেন কেন? কিছু কি অসুবিধা হয়েছে? মানালি ঘরে নেই, ও যে এত রাতে কোথায় গেল কে জানে। অনুরাধার মুখে মানালির নিখোঁজ হওয়ার কথা শুনে রামজির দুটো চোখ গোল হয়ে যায় এবং সে কাঁপা কাঁপা গলায় জিজ্ঞাসা করেন, মানালি বেটিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না? আপনারা ভালো করে লজের ভিতর আর বাইরেটা খুঁজে দেখেছেন? না না, এখনো পর্যন্ত লজের ভিতরের বাইরেটা পুরোপুরি দেখা হয়নি। মৃন্ময়বাবুর কথা শুনে রামজি ওদের দুজনকে নিয়ে লজের 1 তলা থেকে 3 তলা যে কটা ঘর আছে প্রত্যেকটা ঘরে তন্ন তন্ন করে মানালিকে খুঁজতে থাকে ঠিকই, কিন্তু লজের ভিতরে কোথাও মানালিকে পাওয়া যায় না। মানালিকে লজের ভেতরে কোথাও না পেয়ে অনুরাধা মৃন্ময়বাবুকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলেন, মাঝরাতে মেয়েটা লজ থেকে কোথায় বেরিয়ে গেল বলো তো? অনুরাধা যখন মৃন্ময়বাবুকে এই কথা বলছিল তখনই হঠাৎ রামজির চিৎকার লজের পিছন দিক থেকে শোনা যায়। স্যারজি, ম্যাডাম জি, তাড়াতাড়ি তাড়াতাড়ি লজের পিছন দিকে আসেন। রামজির চিৎকার শুনে ওরা দুজন লজের পিছনের দিকে ছুটে যায় এবং ওরা দুজন ছুটে যেতেই রামজি আঙুল তুলে লজের ছাদের দিকে ইশারা করতেই মৃন্ময়বাবু ও অনুরাধা দুজনে বিস্ফারিত দৃষ্টিতে যা দেখল তা হলো মানালি ছাদের একদম কার্নিশের ধারে দাঁড়িয়ে আছে, দুহাত মেলে, এবং তার খোলা লম্বা চুল আর পরনে হাত কাটা সাদা নাইটিটা ঠান্ডা হাওয়ার দাপটে উড়ছে এলোমেলোভাবে। মানালিকে ছাদের কার্নিশের ধারে দাঁড়িয়ে থাকতে দেখে অনুরাধা কাঁপা কাঁপা গলায় বলে ওঠেন, মানালি এত রাতে ছাদে কি করছে গো? মানালিকে ছাদের কার্নিশের ধারে দাঁড়িয়ে থাকতে দেখে মৃন্ময়বাবু বেশি সময় নষ্ট না করে অনুরাধাকে নিয়ে ছুটতে ছুটতে ছাদে যান এবং মানালি যেই ছাদের কার্নিশ থেকে লাফাতে যাবে অমনি রামজি ও মৃন্ময়বাবু সঙ্গে সঙ্গে মানালিকে ধরে ফেলে। মানালিকে ধরে ফেলতেই মানালি আবার সঙ্গে সঙ্গে সন্ধেবেলার মতো জ্ঞান হারায় মৃন্ময়বাবুর কোলে। এরপর সারা রাত মানালির আর জ্ঞান ফেরে না। পরদিন সকালে মানালির জ্ঞান ফিরতেই অনুরাধা ওর মাথায় হাত বোলাতে বোলাতে জিজ্ঞাসা করেন, মা, কাল রাতে তুই ছাদে কি করতে গিয়েছিলি মা? কেউ কি তোকে ডেকেছিল? অনুরাধার এই কথাটা শুনে যেন মানালি কেমন চমকে উঠল। তারপর গতকাল রাত্রে তার সঙ্গে কি কি ঘটনা ঘটেছে সব ধীরে ধীরে মনে করে করে বলতে শুরু করে অনুরাধা মৃন্ময়বাবু ও রামজিকে। মা, আমি তো কাল রাতে ঘুমোচ্ছিলাম, হঠাৎ একটা খুব সুন্দর সেতারের আওয়াজে আমার ঘুমটা ভেঙে যায়। আমার ঘুম ভেঙে যেতেই আমি সেই সেতারের আওয়াজটা শুনতে পেয়ে আর থাকতে না পেরে বিছানা ছেড়ে উঠে মাকে না বলে মন্ত্রমুগ্ধের মতো ঘরের বাইরে বেরিয়ে আসতেই দেখি করিডোরে ওই কালো পচা গলা লোকটা হাসি মুখে আমার দিকে তাকিয়ে আছে আর হাত নেড়ে
সমানে আমাকে ওর কাছে ডাকছে আর হিসে গলায় ফিস ফিস করে বলছে, আয় আয় আমার কাছে, তোকে আমি একটা জায়গায় নিয়ে যাব। আমি ওই লোকটার কথা শুনে মন্ত্রমুগ্ধের মতো ওই লোকটার হাত গিয়ে ধরতেই লোকটা আমাকে টানতে টানতে লজের ছাদের দিকে নিয়ে যায় আর ছাদে নিয়ে গিয়ে একটা দিক নির্দেশ করে লোকটা। আমি সেই দিকেই যাই। তারপর কি হয়েছিল আমার আর মনে নেই মা। স্যারজি, আপনি আজই এখানে মানালি বেটিয়াকে নিয়ে লজ ছেড়ে চলে যান। মানালি বেটিয়ার উপর ওই শয়তানের কুদৃষ্টি পড়েছে। ওই শয়তান মানালি বেটিয়াকে একেবারে শেষ করে দেবে, ওকে মেরে ফেলবে। আমারই ভুল হয়েছে বাবুজি, আপনাদের এই লজটা ভাড়া দিয়ে আমি ভুল করে ফেলেছি। মানালির ওপর কারোর কুদৃষ্টি পড়েছে? কে মানালিকে মেরে ফেলবে? আর আপনি আমাদেরকে এই লজটা ছেড়ে যাওয়ার কথাই বা বলছেন কেন? ম্যাডাম জি, স্যারজি, আজ আপনাদের যে ঘটনার কথা বলবো সেই ঘটনাটা আজ থেকে 6 বছর আগে এই লজে ঘটিয়েছিল। তখন এটা লজ ছিল না, ছিল একটা বাড়ি। পরে এটা লজ হয়েছে। আচ্ছা, 6 বছর আগে এই লজে কি ঘটনা ঘটেছিল? ম্যাডাম জি, এ সব বলছি, একটু ধৈর্য ধরেন। এই বলেই রামুজি বলতে শুরু করেন। আজ থেকে 6 বছর আগে অরুণাংশু সেনগুপ্ত নামের এক ব্যবসায়ী এখানে আসে এবং এই জায়গায় এই বাড়িটা বানিয়ে পার্মানেন্ট থাকতে শুরু করেন। এবং ওনার ছিল হীরের গয়নার ব্যবসা, এবং হীরের ব্যবসা হওয়ার জন্য ওনাকে মাঝে মাঝে নানান দেশে বিদেশে ব্যবসার কাজে যেতে হতো। এছাড়া জানেনই তো, এই অরুণাংশু সেনগুপ্ত হীরের ব্যবসা ছাড়াও খুব সুন্দর সেতার বাজাতেন। উনি যখন সেতার বাজাতেন, ওনার বাড়ির লোক, আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবরা একেবারে মন্ত্রমুগ্ধের মতো ওনার সেতার বাজানো শুনতো আর খুব প্রশংসা করত। এই অরুণাংশু সেনগুপ্তর ব্যবসা ও সেতার বাজানোর মধ্যে দিয়েই ভালোই দিন কাটছিল। কিন্তু হঠাৎ করেই ওনার জীবনে একটা কালো ছায়া নেমে এলো। সেই কালো ছায়ায় ওনার এই সুন্দর জীবনটাকে একেবারে তছনছ করে দিল। উনি একবার ব্যবসার কাজে উত্তরপ্রদেশের গোরখপুরে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে ভাবনা নামে একটি হিন্দুস্তানি মেয়েকে বিয়ে করে ঘরে তোলেন। এই ভাবনা বলে মেয়েটির বয়স ছিল মানালি বেটিয়ার মতো, অরুণাংশু সেনগুপ্তর থেকে বেশ অনেকটাই ছোট। ভাবনার বয়স 16 আর অরুণাংশু সেনগুপ্তর বয়স 31। এই ভাবনা বলে মেয়েটাকে যে বিয়ে করেছিল অরুণাংশু সেনগুপ্ত, সেই ভাবনা বলে মেয়েটার আচার আচরণ, ভাব চরিত্র মোটেও সুবিধের ছিল না। অরুণাংশু বাবু ভাবনাকে বিয়ে করে এই বাড়িতে আনার পর 5 মাস ওদের বিবাহিত জীবন সুখে শান্তিতেই কাটছিল। ওদের মধ্যে কোনো রকম কোনো অশান্তি ছিল না। 5 মাস পর অরুণাংশু সেনগুপ্তর জীবনে সেই কালো ছায়া নেমে আসে এবং সেই কালো ছায়া ওনার জীবনটাকে একেবারে পুরো নিঃশেষ করে দেয় এবং ওনাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়। বিয়ের 5 মাস পর অরুণাংশু সেনগুপ্তকে ব্যবসার কাজে দিল্লিতে যেতে হয়েছিল এবং উনি দিল্লিতে যাওয়ার আগে ভাবনাকে বলেছিলেন যে তার দিল্লি থেকে কাজ সেরে বাড়ি ফিরতে ফিরতে 3 সপ্তাহ লাগবে। কিন্তু 1 সপ্তাহ পর ওনার ব্যবসার সব কাজ মিটে যায় এবং ভাবনার সামনে জন্মদিন ছিল বলে উনি ভাবনাকে সারপ্রাইজ দেবে বলে ভাবনা জন্মদিনের আগের দিন রাতে দিল্লি থেকে বাড়ি ফিরে আসে এবং এসে যা দেখে তা হলো ভাবনা নগ্ন অবস্থায় একটি ছেলের সঙ্গে যৌন ও শারীরিক খেলায় লিপ্ত হয়েছে
এবং যে ছেলেটার সঙ্গে যৌন ও শারীরিক খেলায় লিপ্ত হয়েছে সে আর কেউ নয়, তার ব্যবসার পার্সোনাল সেক্রেটারি মিলন বাবুর সঙ্গে। ভাবনার আসল রূপ আর ওকে এই অবস্থায় দেখে অরুণাংশু সেনগুপ্ত ভাবনা আর মিলনকে হাতে নাতে ধরে ঠিকই সেই রাতে, কিন্তু ভাবনা অরুণাংশু সেনগুপ্তের কাছে ভালো সাজার জন্য সে জানায় অরুণাংশু বাড়িতে না থাকাকালীন এই মিলন বাবু সেই সুযোগে নাকি তাকে প্রতি রাতে ধর্ষণ করেছে। ভাবনার এই মিথ্যে কথায় বিশ্বাস করে মিলনকে কাজ থেকে তাড়িয়ে দেয়, কিন্তু ভাবনার পেটে যে এত শয়তানি বুদ্ধি আর অরুণাংশুকে খুন করার প্ল্যান ছিল তা অরুণাংশু গুণক্ষরেও কোনো দিন টের পায়নি, কারণ সে ভাবনার প্রেমে এক্কেরে অন্ধ ছিল, পাগলের মতো। এই ঘটনার 4-5 দিন পর অরুণাংশু ভাবনার কিছুদিন আগে জন্মদিন ছিল বলে ভাবনার জন্য জন্মদিনে বাড়িতে একটা পার্টির আয়োজন করে এবং সেই জন্মদিনের পার্টিতে অরুণাংশু বাড়ির আত্মীয় স্বজন থেকে শুরু করে ওনার বিজনেসের অনেক বন্ধু বান্ধব উপস্থিত ছিলেন। কিন্তু সেই দিন যে বাড়িতে একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যাবে তা কেউ আগে থেকে জানতো না। সন্ধেবেলায় বাড়িতে পার্টি চলাকালীন অরুণাংশুর মোবাইল ফোনে একটা অন্য নম্বর থেকে ফোন আসে এবং সেই ফোনের লোকটা বিজনেসের কিছু প্রয়োজনীয় কথা আছে বলে বাড়ির পিছনে অরুণাংশু বাবুকে ডাকে এবং সেই ফোনের লোকটার কথা অনুযায়ী অরুণাংশু বাবু বাড়ির পিছনে যায় আর গিয়ে দেখে তার ব্যবসার পার্সোনাল সেক্রেটারি মিলন বাবু ও ভাবনা দাঁড়িয়ে আছে এবং অরুণাংশু বাবু তাদের দুজনকে দেখে কিছু একটা বলতে যাচ্ছিলেন, কিন্তু তাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে ভাবনা আর মিলন ওরা দুজন মিলে অরুণাংশু বাবুর হাত পা মুখ বেঁধে ছুরি দিয়ে ওনার গলার নলিটা কেটে বাড়ির পিছনে কুয়োটার মধ্যে ফেলে দেয় এবং সেই রাতে ওনার সব বিজনেসের কাগজপত্র, টাকা পয়সা, সোনা গয়না নিয়ে এই বাড়ি থেকে দুজনে পালায়। এই ঘটনার 1 সপ্তাহ পর থেকে এই বাড়ির মধ্যে এত তীব্র পচা দুর্গন্ধ বেরোতে লাগলো যে এই বাড়ির আশেপাশে লোকজন সেই দুর্গন্ধের চোটে টিকতে পারল না। এরপর এই বাড়ি থেকে পচা দুর্গন্ধ বেরোচ্ছে দেখে পাড়ার লোকজন এই বাড়িতে আসে এবং পচা দুর্গন্ধটা বাড়ির কোথা থেকে আসছে সেই দুর্গন্ধের সূত্র খুঁজতে লাগে সারা বাড়ি জুড়ে। সব শেষে এই বাড়ির পিছনের কুয়োটা থেকে অরুণাংশু বাবুর পচা গলা মৃতদেহ পাড়ার লোক উদ্ধার করে এবং অরুণাংশু বাবুর মৃত্যুর খবর ওনার বাড়ির লোককে দেওয়া হলে ওনার বাড়ির লোক তড়িঘড়ি করে এখানে ছুটে আসে এবং অরুণাংশু বাবুর এই অবস্থা দেখে বাড়ির লোক ও পাড়ার লোকেদের বুঝতে বাকি রইল না এই রকম নৃশংস অপরাধ কে করেছে। এরপর অরুণাংশু বাবুর বাড়ির লোক পুলিশকে সবটা জানায় এবং পুলিশ তন্ন তন্ন করে ভাবনাকে খুঁজতে থাকে সব জায়গায়। সব শেষে মুম্বাইয়ের একটা হোটেলে ভাবনা আর মিলনকে খুঁজে পায়। সেই সঙ্গে ভাবনার ব্যাগে অরুণাংশু বাবুর ব্যবসার সব কাগজপত্র, টাকা পয়সা, গয়নাগাটি পাওয়া যায়। ভাবনা আর মিলন দুজনকে পুলিশ অ্যারেস্ট করে, কোর্টে হাজির করে আর কোর্ট দুজনকে আজীবন কারাদণ্ডে দণ্ডিত করে আর সেই সঙ্গে 7 লাখ টাকার জরিমানা দাবি করে অরুণাংশু বাবুকে খুন করার জন্য। অরুণাংশু বাবুর মৃত্যুর পর তার বাবা দিব্যজ্যোতি বাবু এই বাড়ি ঘর বন্ধ করে চলে যায় এবং 1 বছর পর এক মারোয়ারি ভদ্রলোকের কাছে এই বাড়িটা বিক্রি করে দেয়। সেই মারোয়ারি ভদ্রলোক এই বাড়িটা নতুন করে তৈরি করে লজ বানায় এবং এই লজে নতুন কোনো বিবাহ দম্পতি বা এই আপনাদের মতো কোনো পরিবার থাকতে আসলে সেই পরিবারে মানালি বেটিয়ার মতো কোনো মেয়ে যদি থাকে তাহলে তার মৃত্যু আসন্ন। ওই শয়তান অরুণাংশুর
অতৃপ্ত প্রেতাত্মার হাতে। জানেন স্যারজি, ম্যাডাম জি, মানালি বেটিয়ার মতো যে কতজন মেয়ে এই লজে থাকতে এসেছিল, তাদের কাটা ছেঁড়া লাশ ওই কুয়োর মধ্যে পাওয়া গেছে। আর নয়তো মনে আছে স্যারজি, প্রথম দিন মানালি বেটিয়া সে তার এই আওয়াজ শুনে দোতলার বাঁ দিকে শেষ প্রান্তের যে ঘরে গিয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল, সেই ঘরে সিলিংয়ে মেয়েগুলোর মৃতদেহ ঝুলন্ত অন্যগুলো অবস্থায় খুব বাজে রকমভাবে পাওয়া যেত। আর মেয়েগুলোর বাজে অবস্থা বলছি কারণ মেয়েগুলোকে মেরে ফেলার আগে ওই শয়তান অরুণাংশু অতৃপ্ত প্রেতাত্মা ধর্ষণ করত প্রথমে, তারপর নিজের হাতেই ওদেরকে মেরে ওই ঘরের সিলিংয়ে ঝুলিয়ে দিত। 3 বছর ধরে এই ঘটনা ঘটার পর ওই মারোয়ারি ভদ্রলোক লজটা বন্ধ করে দেয় 1.5 বছরের জন্য। আপনারা আসার এই 5 মাস আগে উনি তান্ত্রিক ডেকে লজের ভিতর কি পুজো আচ্চা করান এবং আবার নতুন করে লজটা চালু করেন ঠিকই, কিন্তু যেই কেসে মানালি বেটিয়ার মতো কোনো মেয়ে লজে থাকতে এলে তার কাটা ছেঁড়া মৃতদেহ এই লজের পিছনের কুয়োতে পাওয়া যেত, নয়তো ওই ঘরে ঝুলন্ত অবস্থায় পাওয়া যেত। যখনই এই রকম ঘটনা ঘটত, লজের মালিককে বারবার বারণ করেছিলাম যে লজটা বন্ধ করে দিন, কিন্তু কে কার কথা শোনে? আমার কোনো কথা না শুনে উনি ওনার কাজ করতে থাকেন। আপনাদের ভাগ্য ভালো যে মানালি বেটিয়া এই শয়তান অরুণাংশুর অতৃপ্ত প্রেতাত্মার কবল থেকে বেঁচে গেছে। স্বয়ং ভগবান ওকে বাঁচিয়েছেন। রামুজির ঘটনা বলা শেষ হলে মানালি বলে ওঠে, আচ্ছা আচ্ছা রামজি কাকা, আপনার মেয়ে রানী বলছিল নাকি আমার হাতের মেহেন্দিটা তুলে ফেলতে। উনি নাকি মেহেন্দির গন্ধ একদম সহ্য করতে পারেন না। আচ্ছা, এই মেহেন্দির রহস্যটা কি একটু বলবেন? আসলে অরুণাংশু বাবুর স্ত্রী ভাবনা খুব মেহেন্দি পরত এবং সেই মেহেন্দির গন্ধ উনি একদম সহ্য করতে পারতেন না। ওনার নাকে মেহেন্দি স্মেল গেলেই ওনার অ্যালার্জি হতো। সেই জন্য কোনো মেয়ে হাতে মেহেন্দি পরে লজে উঠলে আমরা তাকে সেই মেহেন্দি তুলে ফেলতে বলতাম। এরপর বেলা বাড়তেই মৃন্ময়বাবু ও অনুরাধা দেবী মানালি আর বান্টিকে নিয়ে ওই লজ ছেড়ে অন্য হোটেলে শিফট করে যান। মানালি যখন লজের মেন গেট থেকে বেরিয়ে গাড়ির মধ্যে উঠতে যাচ্ছিল, আপনা থেকেই মানালির চোখ যায় লজের ছাদের দিকে এবং সে বিস্ফারিত দৃষ্টিতে দেখে সেই কালো পচা গলা লোকটা ছাদের কার্নিশের একদম ধারে দাঁড়িয়ে আছে আর মানালির দিকে তাকিয়ে হাসি হাসি মুখে হাত নাড়ছে কেমন একটা শয়তানি দৃষ্টি দিয়ে। এতক্ষণ শুনছিলেন লেখিকা শর্মিষ্ঠা চ্যাটার্জির কলমে হাড় হিম করা ভৌতিক গল্প মাঝরাতের অতিথি। আজকের গল্প পাঠে ছিল নীল, অন্যান্য চরিত্রে মৌমিতা, শুভ, বাল্মীকি, খুশি এবং গল্পের সূত্রধার ও বিশেষ একটি চরিত্রে আমি বুবাই। সমগ্র পর্ব পরিচালনায় ছিল মৌমিতা সাহা ও বুবাই সাহা। আজকের প্রচ্ছদ অলঙ্করণে কৃষ্ণেন্দু মণ্ডল, শব্দগ্রহণ ও আবহে মিহান্স প্রোডাকশন হাউস থেকে মৌমিতা সাহা। কেমন লাগলো আমাদের আজকের এই নিবেদন? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় আমরা রইলাম। এরকম গল্প যদি আরও শুনতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে সর্বপ্রথম নোটিফিকেশন আপনার কাছে গিয়ে হাজির হয়ে যাবে। দেখা হবে আগামী সপ্তাহে নতুন একটি গল্প নিয়ে। ততক্ষণের জন্য সকলেই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন, আর অবশ্যই গল্পে থাকবেন।